আসসালামু আলাইকুম। আজ একটি নয় ৪টি বরফির রেসিপি একসাথে শেয়ার করছি। এগুলো খেতে যেমন অসম্ভব মজার, দেখতেও সুন্দর আর তৈরি করে নেওয়াও খুবই সহজ। আমি আশা করছি প্রত্যেকটা রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি সুজির বরফি। আশা করছি সুজির বরফির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে এই বরফির বাইন্ডিংটা খুব ভালো হবে। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ময়দাটাকে খুব ভালোভাবে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এতে ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে। ময়দাটাকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। নর্মাল যে বাজারে সুজিটা কিনতে পাওয়া যায়, আমি সেটা এখানে ইউজ করেছি। এখন সুজিটাকে 6 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন সুজির কালারটা খুব বেশি চেঞ্জ না হয়ে যায়, সেজন্য চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম লোতেই রাখতে হবে। চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে ভাজতে গেলে খুব দ্রুত সুজিতে কালার চলে আসবে, তবে ভাজাটা ভালো হবে না। আমি এটাকে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আবারও 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। টোটাল এখানে আমি 5 টেবিল চামচ ঘি ইউজ করেছি। ঘি দেওয়ার পর এটাকে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। 7-8 মিনিট সুজিটাকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এটা থেকে কিন্তু খুব সুন্দর একটি স্মেলও আসছে। আর এটার যে কাঁচা ভাবটা ছিল সেটা পুরোপুরি চলে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। চাইলে গুঁড়া দুধের পরিমাণটা কিছুটা বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন, তবে অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে এটার টেস্টটা আর অনেক বেশি ভালো আসবে। আর 1/4 চা চামচের মতো দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু 2টা এলাচ থেতো করে এটাতে ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি। এখন একটা চিনি শিরা তৈরি করে নিব। চুলায় আবারও একটা প্যান বসিয়ে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি, আর এর সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। আমি এখানে যে পরিমাণে চিনি ইউজ করেছি তাতে নর্মাল মিষ্টি হবে এটাতে, তবে আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে ইউজ করতে পারেন। এখন এটাকে কিছুক্ষণ জাল করে নিব। চিনিটা পুরোপুরি গলে পানিতে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। কোনো একতার বা 2 তারের চিনি শিরা তৈরি করব না। পানিতে যখন ভালোভাবে বলক চলে এসেছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে সুজিটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আবারও চুলায় বসিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ চিনি শিরাটাকে সুজির মধ্যে ঢেলে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। আর এ পর্যায়েও কিন্তু চুলার আঁচটাকে মোটামুটি লোতেই রাখতে হবে। অল্প কিছুক্ষণ মিশিয়ে নিতে নিতেই দেখবেন সুজি কিন্তু পুরো পানিটাকে সোক করে নিবে, আর খুব দ্রুত এটা একদম ড্রাই হয়ে যাবে। আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। আর এটাতে ঘি ইউজ করার কারণে কিন্তু খুব ইজিলি প্যানের গাও ছেড়ে দিয়েছে। এটা যখন এরকম অনেকটা ড্রাই হয়ে এসেছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে পাত্রে এটাকে সেট করবেন সে পাত্রে কিছুটা ঘি লাগিয়ে নেবেন, তাহলে বরফিটা খুব ইজিলি উঠে আসবে। সম্পূর্ণ মিশ্রণটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। প্লেটে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছিলাম আগের থেকে। এখন স্প্যাচুলার সাহায্যে ওপরটা সমান করে নিচ্ছি। ওপরটা সমান করে নেওয়ার পরে কিছুটা বাদাম কুচি দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। বাদামটা কিন্তু অপশনাল, তবে দিলে দেখতে যেমন ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমি এখানে কিছুটা পেস্তা আর কাঠবাদাম ইউজ করেছি। এখন এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য এভাবে রেখে দিব, এটাকে পুরোপুরি সেট হওয়ার জন্য। আর এটাকে সেট করে নেওয়ার জন্য চাইলে বাইরেও রেখে দিতে পারেন বা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। 3 ঘন্টা পর এটা পুরোপুরি সেট হয়ে এসেছে। এখন এগুলোকে আমি পিস করে কেটে নিচ্ছি। নর্মালি বরফি যেভাবে কাটা হয় আমি এটাকে সেভাবেই কেটে নিচ্ছি, তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। সুজির এই বরফিটা যদি কখনো এভাবে তৈরি না করে থাকেন, অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আর যদি এভাবে রেসিপিটি ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমি একটা বরফি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তৈরি করব খুবই মজার একটি রেসিপি, তবে এটা যেমন খেতে অনেক বেশি মজার, তার থেকেও অনেক বেশি স্বাস্থ্যকর। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে, আর খুব ইজিলি আপনারা তৈরি করে নিতে পারবেন। এটাকে ডিমের হালুয়া বা বরফিও বলতে পারেন, যেটাই বলেন না কেন খেতে কিন্তু অসাধারণ হয়। ডিমের হালুয়া তৈরি করার জন্য প্রথমে একটা বড় বোলে আমি 5টা ডিম ভেঙে নিচ্ছি। আমি 5টা ডিম দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ কমিয়ে বাড়িয়েও এখানে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে হবে। এর সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটাও চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ফেটে নিচ্ছি।
যখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি তরল দুধ। আমি 3 কাপ দুধকে জাল করে 2 কাপ করে নিয়েছি, আর এটা এখন রুম টেম্পারেচারে আছে। এখানে কিন্তু গরম দুধ ইউজ করা যাবে না, তাহলে ডিমটার সাথে সাথে জমাট বেঁধে যাবে। আর আমি এখানে দুধটা কিছুটা ঘন করে ইউজ করেছি, এতে এটার টেস্টটা আরও কিছুটা বেড়ে যাবে। তবে আপনারা ঘন না করতে চাইলে হাফ কেজি তরল দুধ জাল করে সেটাও ইউজ করতে পারেন। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সম্পূর্ণ মিশ্রণটাকে আমি একটা প্যানে ঢেলে নিয়েছি। আর চুলার আঁচটাকে জ্বালিয়ে চুলার আঁচটাকে এখন মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। আর এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে এটা জমাট বাঁধতে শুরু করবে। অনবরত নাড়তে নাড়তেই কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা এরকম দানা দানা হয়ে এসেছে। তবে নাড়া বন্ধ করা যাবে না, এটাকে এভাবে অনবরত নাড়তে হবে। আমি এভাবে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 5-6 মিনিট এটাকে জাল করে নেওয়ার পর এখন এর সাথে একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ তরল দুধের সাথে 2 চা চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর হাফ চা চামচের মতো ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি। এতে খুব সুন্দর একটা কালার আসবে, তবে আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। এখন কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে আরও 5-6 মিনিট জাল করে নিব। কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা দিলে কিন্তু এটা অনেক বেশি সফট হয়ে যাবে, তখন খুব ইজিলি আপনারা এগুলোকে বরফির মতো তৈরি করে নিতে পারবেন। আর যদি বরফি শেপে তৈরি না করে হালুয়ার মতো তৈরি করতে চান, তাহলে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছে হাফ চা চামচের মতো এলাচের গুঁড়া। আপনাদের হাতের কাছে না থাকলে 2টো এলাচ থেতো করে ইউজ করতে পারবেন। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি। আরও 5-6 মিনিট জাল করে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই মসৃণ হয়ে এসেছে। তবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা না দিলে কিন্তু এটা অনেকটাই দানা দানা থাকতো। এ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি ভরে ভরে 5 টেবিল চামচ ঘি। দেশি খাঁটি ঘিটা ইউজ করেছি। এই ঘিটা আমি তৈরি করেছি, এটারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঘি দিয়ে এটাকে এখন আবারও খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে নিইনি, মিডিয়াম রেখে এটাকে জাল করে নিচ্ছে। আরও বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ডিম দুধের এই মিশ্রণটা কিন্তু এরকম ঘন হয়ে ডোয়ের মতো হয়ে এসেছে। আর এটা কিন্তু পুরোপুরি প্যানের গা ছেড়ে দিয়েছে। যখন এরকম প্যানের গা ছেড়ে দিবে তখন বুঝতে হবে এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে এখন চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে সেট করে নিচ্ছি। প্লেটটাতে আগে থেকে কিছুটা ঘি লাগিয়ে রেখেছি, এতে খুব ইজিলি বরফিগুলো উঠে আসবে। তবে আপনারা বরফির মতো কাটতে না চাইলে কিন্তু এটাকে এভাবে হালুয়া হিসেবেও সার্ভ করতে পারেন। প্লেটে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে সমান করে নিয়েছি। এখন এটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পিস করে কেটে নিচ্ছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন। ডিমের এই হালুয়াটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, তবে খেতে কিন্তু খুবই মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এখন এটা সার্ভ করার জন্য একদম রেডি। এখন তৈরি করে দেখাবো দুধের মালাই সন্দেশ। বাসায় যদি এভাবে একবার মিষ্টিটা তৈরি করেন, দোকানের কেনা মিষ্টির কথা ভুলে যাবেন। বাসায় বারবার এই মিষ্টিটা তৈরি করে খেতে বাধ্য হবেন, এটা খেতে এতটাই মজার হয়। আর মিষ্টিটা কাউকে তৈরি করে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই সহজ এবং মজার মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে দুধের ছানা তৈরি করে নিব, সেজন্য চুলায় এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি 1 লিটার তরল দুধ। দুধটা কিন্তু কাঁচা দুধ, এখন এটাকে জাল করে নিব। আর দুধের ছানা তৈরি করার জন্য দুধটাকে খুব বেশিক্ষণ জাল করতে হবে না। দুধে 1-2টা বলক আসলেই চুলার জালটা বন্ধ করে দিতে হবে। তবে চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা ইউজ করার জন্য, তাহলে ছানাটা অনেক বেশি ভালো হবে। আর আমি এটাকে একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি, যেন দুধের উপরে সর না পড়ে। দুধের উপরে সর পড়লে ছানাটা খুব একটা ভালো হয় না, সেজন্য চেষ্টা করবেন একটু নেড়ে নেড়ে জাল করার জন্য। দুধে কিন্তু বলক চলে এসেছে, এটাতে 2-3টা বলক আসার পরে আমি চুলাটাকে বন্ধ করে নিয়েছি। আর এটাকে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি 1-1.5 মিনিটের মতো। হালকা একটু ঠান্ডা করে ছানাটা তৈরি করলে কিন্তু ছানাটা অনেক বেশি সফট হয়। দুধের ছানা তৈরি করার জন্য আমি এখানে হোয়াইট ভিনেগার ইউজ করছি। হাফ কাপের মতো পানির সাথে 4 চা চামচ হোয়াইট ভিনেগার মিশিয়ে নিয়েছি। সেটা এখন অল্প অল্প করে দিয়ে আমি দুধের সাথে দিয়ে নিচ্ছি আর ছানাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে লেবুর রসের সাথে পানি মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 2-3 চামচ লেবুর রস দিলেই কিন্তু দুধের ছানাটা তৈরি হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছানার পানিটা কিন্তু এখন আলাদা হতে শুরু করেছে।
যখন এভাবে ছানার পানিটা পুরোপুরি আলাদা হয়ে যাবে সাথে সাথে এটাকে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। গরম পানির মধ্যে রেখে দিলে ছানাটা শক্ত হয়ে যায়। আমি একটা চালনির ওপর এখানে একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে ঢেলে নেওয়ার সাথে সাথে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে ছানাটাকে ঠান্ডা করে নিতে হবে। 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এই কাপড়টাকে উঠিয়ে এটাকে খুব ভালোভাবে একটু চিপে নিচ্ছি যেন এটার ভেতরে এক্সট্রা পানি রয়ে না যায়। পানিটাকে ভালোভাবে হাত দিয়ে একটু চিপে নেওয়ার পরে এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য একটা ভারী কিছু দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে যেন এটার ভেতরে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা পুরোপুরি বের হয়ে যায়। বা চাইলে কিন্তু আপনারা কোথাও একটু ঝুলিয়েও রাখতে পারেন, এতেও পানিটা বের হয়ে যাবে। ছানার পানিটা ঝরতে রেখে এখন চুলায় আমি আবার একটা প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপের একটুখানি বেশি তরল দুধ। 1/4 কাপের মতো দুধ আছে এখানে। এটা কাঁচা দুধ, আপনারা চাইলে জাল করা দুধ ইউজ করতে পারেন। আর আমি এখানে ফুল ক্রিম দুধটা ইউজ করেছি। ফুল ক্রিম দুধটা ইউজ করলে মিষ্টির স্বাদটা অনেক বেশি ভালো আসবে। এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নিব যেহেতু কাঁচা দুধ। এখন চুলার আঁচটাকে মোটামুটি হাইতে রেখে দুধটাকে জাল করে বেশ খানিকটা ঘন করে নিব। মোটামুটি যতটুকু দুধ নিয়েছি তার অর্ধেক পরিমাণ শুকিয়ে নিতে হবে। আর দুধটা জাল করতে করতে উপরে যে সরটা পড়বে সেই সরটাকেও মিশিয়ে মিশিয়ে জাল করতে হবে। দুধটা ঘন হতে হতে এর মাঝে আমি যে ছানাটাকে পানি ঝরতে রেখে দিয়েছিলাম সেটা 20-25 মিনিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হাত দিয়ে কিছুটা মুথে নিব। তবে খুব বেশি সময় মুথে নিতে হবে না, 2-3 মিনিট মুথে নিলে দেখবেন এটা বেশ খানিকটা সফট হয়ে আসবে। এই তো ছানাটা মুথে নেওয়া হয়ে গিয়েছে আর এর মাঝে দুধটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধে কতটা মালাইও জমেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। যেহেতু ছানার মিষ্টি তৈরি করছি মিষ্টির পরিমাণটা একটু কমই রেখেছি। ছানার মিষ্টিতে খুব বেশি মিষ্টি হলে সেটা খেতেও ভালো লাগে না, তবে আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধই এখানে ইউজ করতে পারবেন। আর গুঁড়া দুধ দেওয়ার পরে কিন্তু আমি চুলার আঁচটাকে মোটামুটি একদম লো করে নিয়েছি। লোতে রেখে গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মুথে রাখা ছানা। এখন স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু ছানাটাকে আগে থেকে মুথে নিয়েছে দেখবেন কিছুক্ষণ নাড়তে নাড়তে এটা খুব ইজিলি মিশে যাবে। চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে কাজটা করা যাবে না, চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে ছানাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মালাই। দুধের ওপরে যে সরটা জমে আমি 2-3 দিনের সর উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মালাইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু মালাই সন্দেশ এটার টেস্ট কিন্তু অনেক গুণে বাড়িয়ে দিবে। তবে হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন। আর এ পর্যায়ে এটাকে মোটামুটি অনবরত একটু নেড়ে নেড়ে জাল করতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন নিচে ধরে না যায়। যখন এটা এরকম বেশ খানিকটা ঘন হয়ে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু এলাচের গুঁড়া। এটা ফ্লেভারের জন্য ইউজ করছি। হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে একটা এলাচ থেতো করে ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিলে কিন্তু এটাতে দারুণ একটা ফ্লেভার আসবে আর খুব সহজে এটা প্যানের গাও ছাড়তে শুরু করবে। আমি এটাকে অনবরত এভাবে নেড়ে নেড়েই জাল করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর এটা প্যানের গাও ছাড়তে শুরু করেছে। তবে এটাকে খুব বেশি সময় জাল করে একদম ড্রাই করে ফেলা যাবে না, তাহলে কিন্তু ছানার মিষ্টিটা খেতে ভালো লাগবে না। যখন দেখবেন এরকম কিছুটা সফট রয়ে গিয়েছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন অন্য একটা পাত্রে ঢেলে এই মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা করব না, হাত দিয়ে ধরা যায় এমন গরম অবস্থাতে এটাকে খুব ভালোভাবে আবারও মুথে নিতে হবে। একদম মসৃণ মিষ্টি তৈরি করব না, তবে আপনারা যদি একদম মসৃণ তৈরি করতে চান এই মিশ্রণটাকে একদম মসৃণ করে মুথে নিতে হবে। আমি এটাকে 2-3 মিনিটের মতো মুথে নিয়েছি, বেশ খানিকটা সফট হয়ে এসেছে। এখন এখান থেকে আমি কিছুটা পোর্শন নিয়ে মিষ্টি শেপ বা সন্দেশের শেপে তৈরি করে নিব। কিছুটা পোর্শন নিয়ে প্রথমে হাত দিয়ে এটাকে গোল করে নিচ্ছি, তারপরে হালকা একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপেও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। এই তো একটা মালাই সন্দেশ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। আর আমি এখানে যে পরিমাণ মিষ্টি তৈরি করেছি সেটা দিয়ে আমি বেশ বড় সাইজের 11টা মিষ্টি তৈরি করতে পেরেছি। তবে আপনারা আপনাদের সুবিধা মতো মিষ্টির পরিমাণটি কিন্তু কমিয়ে বাড়িয়ে তৈরি করে নিতে পারবেন। আপনারা কখনো যদি এইভাবে মিষ্টিটা তৈরি না করে থাকেন অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়ার পরে আমি উপরে ডেকোরেশন করার জন্য কিছুটা পেস্তা বাদাম আর একটুখানি স্যাফরান বা জাফরান দিয়ে নিচ্ছি।
এটা কিন্তু টোটালি অপশনাল। মজার এই মিষ্টির রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ কিন্তু আমি গাজরের হালুয়া নয়, গাজরের বরফি তৈরি করে দেখাবো। আর গাজরের এই মালাই বরফিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অসম্ভব মজার হয়। তৈরি করেও নেওয়া যায় খুবই অল্প সময়। একবার যদি এভাবে গাজরের এই বরফিটা তৈরি করেন, এই শীতের সিজনে নিশ্চয়ই বারবার এটা তৈরি করবেন। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এখন আর কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। গাজরের এই মালাই বরফিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1/2 কেজি গাজর নিয়েছি। এখন এই গাজরগুলোকে খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিব। 1/2 কেজি গাজরের বরফি তৈরি করব, আপনারা চাইলে বেশি বা কম করেও তৈরি করতে পারেন। আর এখানে আমি দেশি গাজর ইউজ করছি। গাজরগুলোকে ছিলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে সবচেয়ে ছোট সাইজের যে গ্রেটার সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। চেষ্টা করবেন একদম ছোট সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার জন্য। আপনারা চাইলে হাত দিয়েও ভুজি করে নিতে পারেন, সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে। সবগুলো গাজর একইভাবে গ্রেট করে নিয়েছে। আর এখানে গ্রেট করে নেওয়ার পর কিন্তু বেশ অনেকখানি হয়ে গিয়েছে। এখন চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ঘি। হালুয়া বা বরফি যেটাই তৈরি করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন ঘি ইউজ করার জন্য। তেল দিলে কিন্তু এটার টেস্ট একটুও ভালো আসবে না। ঘি দিলে এটা খেতেও যেমন ভীষণ মজার হয় আর খুব দারুণ একটা সুঘ্রাণও পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে সুঘ্রাণটা বের হতে পারে। এখন গ্রেট করে নেওয়া গাজরগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। মোটামুটি অনবরত নেড়ে নেড়ে এগুলোকে ভেজে নিচ্ছে আর কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। আমি গাজরগুলোকে ভেজে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এই 2 কাপ দুধ দিয়ে মোটামুটি এখন এই গাজরগুলোকে সেদ্ধ করে নিব। খুব ভালোভাবে আবার নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে সেটার স্বাদ কিন্তু আরো অনেক গুণে বেড়ে যায়। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। আর অবশ্যই ঢাকনাটাকে উঠিয়ে দিয়ে একবার খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যেন এটা নিচে কোনোভাবে ধরে না যায়। যেহেতু গাজরগুলোকে একদম ভুজি করে কেটেছি, এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। গাজরটাকে সেদ্ধ হতে রেখে এর মাঝে আমি একটা দুধের মিশ্রণ তৈরি করে নিব। এখানে একটা বাটিতে 1/2 কাপ নিয়েছি তরল দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ ইউজ করলে বরফির স্বাদটা যেমন অনেক গুণে বেড়ে যাবে আর বরফির মিশ্রণটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। তবে আপনারা যদি গুঁড়া দুধ ইউজ করতে না চান সেক্ষেত্রে 1/2 লিটার দুধকে জাল করে ঘন করে 1 কাপ করে নিতে পারেন। আমি 2-1 বার ঢাকনাটাকে উঠিয়ে এটাকে নেড়ে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কিন্তু দুধও বেশ খানিকটা শুকিয়ে এসেছে। আর গাজরগুলো মোটামুটি 80-90%-এর মতো সেদ্ধ হয়ে এসেছে। এটার ভেতরে যে আমি এলাচ দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নিয়েছি যেন খাওয়ার সময় মুখে না পড়ে। এখন গুঁড়ো দুধের মিশ্রণটা সম্পূর্ণটুকু ঢেলে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন, তবে 1/2 কেজি গাজরের জন্য 1/2 কাপ চিনি একদম পারফেক্ট। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকবো না, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে মোটামুটি এখন অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি যেন কোনোভাবে এটা নিচে পুড়ে না যায়। অল্প কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন পুরো দুধটাকে এটা সোক করে নিয়েছে আর এটা বেশ গামাখা হয়ে আসবে। যখন দেখবেন গাজরের এই মিশ্রণটা এভাবে ঘন হয়ে এসেছে আর প্যানের গা ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখানে যে পাত্রে সেট করব সে পাত্রে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। আমি এখানে একটা কেকের টিন ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে বা যে কোনো কিছুতেই কিন্তু এটা সেট করে নিতে পারবেন। এখন সম্পূর্ণ গাজরের মিশ্রণটাকে আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি আর ওপরটা স্প্যাচুলার সাহায্যে একদম সমান করে নিচ্ছি। আপনারা যদি এটাকে বরফি হিসেবে তৈরি করতে না চান সেক্ষেত্রে কিন্তু এটাকে এ পর্যায়ে গাজরের হালুয়া হিসেবে সার্ভ করতে পারেন। আমি সম্পূর্ণ মিশ্রণটাকে স্প্যাচুলার সাহায্যে একদম সমান করে নিয়েছি। এখন এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব পুরোপুরি সেট হওয়ার জন্য। ফ্রিজে না রাখতে চাইলে কিন্তু আপনারা বাইরেও রেখে দিতে পারেন, তাতেও সেট হয়ে যাবে। আমি এই গাজরের বরফিটা আগের দিন তৈরি করেছিলাম, সময়ের কারণে কাটতে পারিনি, আপনাদের পরের দিন কেটে দেখিয়ে দিচ্ছি। গাজরের এই বরফিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, এটাকে কেটে নেওয়াও খুবই ইজি। আমি এটাকে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, তবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো না যে কোনোভাবেও কেটে নিতে পারেন।
গাজরের এই বরফি যদি কখনো আপনারা এভাবে তৈরি না করে থাকেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। একবার যদি তৈরি করে খাওয়ান, দেখবেন বাসার সবাই বারবার রিকোয়েস্ট করছে এটা তৈরি করার জন্য। আর এটা খেতে যেমন ভীষণ মজার হয়, বেশ স্বাস্থ্যকরও। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। এগুলোকে পিস করে কেটে নেওয়ার পরে উপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে একটু গার্নিশ করে নিচ্ছি। এটা টোটালি অপশনাল। এই শীতের রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আর আমার চ্যানেলে আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।